আসসালামু আলাইকুম। দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন গত 19শে অক্টোবর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছিলেন, জামাত ইসলামী পিআর পদ্ধতি নিয়ে যে তথাকথিত আন্দোলন শুরু করেছিল, আসলে সেটি ছিল এক সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা। সহজ ভাষায় বললে নাহিদ জামাত ইসলামীকে প্রতারক বলেছিলেন। তার পরদিন এনসিপিকে কড়া জবাব দেন জামাত ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। বলেছিলেন, জামাত ইসলামীর সঙ্গে পাল্লা দিতে গেলে তোমাদের আরো বহু দূর যেতে হবে। জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে যেও না। মাত্র 2 মাসের ব্যবধানে বাবা ছেলের এই দ্বন্দ্ব মিটে গেছে। ঘরের ছেলে এনসিপি জামাতের ঘরেই ফিরে যাচ্ছে। জামাতের সঙ্গে পরিণয়ের সানায় বেজে ওঠার সঙ্গে সঙ্গে ঝরে পড়তে শুরু করেছে এতদিনের বিজ্ঞাপনী মুখগুলো। বুড়িগঙ্গামুখী স্রোতে প্রথমে ভাষণ দিয়েছেন পোস্টার গার্ড তাসনিম জারা। এখন তিনি লড়তে চান স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তবে হাতে একদমই সময় নেই। এনসিপির জামাত সান্নিধ্যের বলি কেবল তাসনিম জারাই নন, আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনী মুখও আছে ঝরে পড়ার অপেক্ষায়। তাদের সম্মিলিত 8টি চিঠি পৌঁছেছে নাহিদ ইসলামের দরবারে। তবে পানি যতটা গড়িয়েছে তাতে জামাতের ঘর ছেড়ে বেরিয়ে আসার সুযোগ বলতে গেলে নেই। অধ্যাপক ইউনূসের এত স্বাদের দল, এত পৃষ্ঠপোষকতা পাওয়ার পরও যমুনার তীরে তাজমহল গড়ার স্বপ্নের সলিল সমাধি হতে চলেছে বুড়িগঙ্গার কালো পানির অতলে। যমুনার রাজনীতির ভাগ্যাকাশে কি সত্যি এত দুরবস্থা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 7 সালে অধ্যাপক ইউনূস মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার বিশেষ সুবিধা নিয়ে দল করতে চেয়েছিলেন, তোড়জোড়ও শুরু করেছিলেন। ডাকডোল পিটিয়ে জাতির উদ্দেশ্যে দুটো চিঠিও দিয়েছিলেন, কিন্তু 100 দিনের মাথায় জনসমর্থন শূন্যের কোটায় বুঝতে পেরে তল্পিতল্পা গুটিয়ে ফেলেছেন। নিজের অপূর্ণ ইচ্ছে তিনি পূরণ করতে চেয়েছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়কদের দিয়ে। চলতি বছরের 30শে জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বসে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের প্রধান বৈদেশিক বিষয়ক ভাষ্যকার গিডিয়ন রাখমানের পডকাস্টে কথা বলেছিলেন অধ্যাপক ইউনূস। রাখমান রিভিউ নামের ওই পডকাস্ট অনুষ্ঠানে তিনি বলেছিলেন, নাহিদ সার্জিসদেরকে তিনি দল করার পরামর্শ দিয়েছিলেন। অধ্যাপক ইউনূসের সেই আতুর ঘরে মরে যাওয়া দলটির নাম ছিল নাগরিক শক্তি। তার সাথে মিলিয়ে নাহিদের পার্টির নাম রাখা হয় জাতীয় নাগরিক পার্টি। তবে নাহিদের পার্টি আদৌ কোনো জাতীয় পার্টি নাকি ইতিমধ্যে পরিচিত পাওয়া কিংস পার্টির চেয়ে আরো ছোট কোনো পার্টি কিনা, সেটার জন্য দরকার ছিল জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে লড়ে বড় ধরনের জয় দেখানো। ডক্টর ইউনূস পুলিশ, সেনাবাহিনী, বিজিবি পাহারায় সরকারি নানান সুবিধা দিয়ে সারা দেশ ঘুরিয়েছেন কিংস পার্টি নেতাদের, কিন্তু তাতে উল্টো ফল হয়েছে বড় একটা অশ্বডিম্ব। নির্বাচনে সরকারি কিংস পার্টির পথ সুগম করতে এরই মধ্যে অধ্যাপক ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দলটির নিবন্ধন স্থগিত করেছে। নিষিদ্ধ না করলেও 14 দলীয় জোটের অন্য দলগুলোকে করে রেখেছে মাঠ ছাড়া। আনুষ্ঠানিক যাত্রার শুরুর পর থেকেই সরকারি পৃষ্ঠপোষকতায় রহস্যময় ভূমিকায় অবতীর্ণ হয়েছিল ডক্টর ইউনূসের আশীর্বাদধন্য কিংস পার্টি এনসিপি। আজ যে কথা, পরদিন দেখা যায় ঠিক বিপরীত অবস্থান। নতুন বন্দোবস্ত আর বিপ্লবের গাল ভরা বুলিতে নেতারা হাজির হন দেশ উদ্ধারের নায়ক হিসেবে। যমুনার সদর দরজা তাদের জন্য ছিল সব সময় খোলা। এমনকি সরকারের ইচ্ছা পূরণের সাজানো আন্দোলনেও অগ্রসেনার ভূমিকা নেয় এনসিপি নেতারা। থানা, পুলিশ সব হাতের মুঠোয় মবের দায়ে আটক কর্মীদের বীরতর্পে ছাড়িয়ে আনতেও দেখা যায়। কিন্তু অধ্যাপক ইউনূসের সেই 18 বছর আগের স্বপ্ন হোঁচট খাওয়া শুরু করেছে বহু আগে থেকেই। সামরিক বাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করা নেতারা যেদিন বিপদের মুখে ঢুকে পড়েছিলেন সেনা এপিসির ভিতরে, সেদিন এনসিপির 10 মাসের সেই রামরাজত্ব ফিকে হতে শুরু করে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই। এতদিন জনহুঙ্কার দেয়া নেতাদের গলার স্বরে দেখা যায় ভাটা। নির্বাচনের জোট করা নিয়ে বাগাড়ম্ব শেষে দেখা যায় কেউ তাদের ছাড় দিতে রাজি নয়। বিশেষ করে বিএনপির অনাগ্রহ চোখে পড়ার মতো। বিএনপি এনসিপিকে সুলভ মূল্যে সর্বোচ্চ 4টি আসন দিতে চেয়েছে। তফসিল ঘোষণার আগে পদত্যাগের 2 প্রতাপশালী ছাত্র উপদেষ্টার আশা ছিল তরি ভেড়াবেন বিএনপিতে। তবে পদ ছাড়ার পর মাথার উপরে ভেঙে পড়ে আকাশ। পদত্যাগী 2 উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম কয়েকদিন উদ্ভ্রান্ত ঘুরে ফিরে ঠাঁই নিয়েছেন এনসিপিতে। আর এনসিপি শেষ পর্যন্ত বিপ্লবী ইমেজ বুড়িগঙ্গায় বিসর্জন দিয়ে জামাতের কৃপা ভিক্ষা করছে। দর্শক, 2007 সালে ফেরদৌস কুরেশির দল
কিংস পার্টি হিসেবে তখনকার 111 সরকারের পৃষ্ঠপোষকতা পেয়েছিল। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এনসিপি কিংস পার্টি হিসেবে যতটা সরকারি সুবিধা পেয়েছে আর কোনো দল এতটা কখনোই পায়নি। তারপরও পদত্যাগ করা দুই উপদেষ্টাকে কোনো বড় দলই নিতে চাইছে না। সূত্রগুলো বলছে জামাতের সঙ্গে পরিণয় প্রায় পাকাপাকি হলেও আসিফ আর মাহফুজের ভাগ্য এখনো ঝুলছে সুতোর উপরে। সাবেক এই দুই উপদেষ্টার দায়ভার জামাতও নিতে রাজি নয়। তারা মনে করছে নির্বাচনে তাদের প্রার্থী করা হলে উপদেষ্টা থাকার সময়কার বিতর্কিত কাজের দায় পড়বে জোটের উপর। প্রতিদ্বন্দ্বীরা ভোটের প্রচারের সময় জামাত এনসিপি জোটকে সরকারের আশীর্বাদ পুষ্ট হিসেবেও তুলে ধরতে চাইবে। সমকালের প্রতিবেদনে বলা হয়, আসিফ মাহফুজ ইস্যুর সমাধান করে জামাতের সঙ্গে জোট চূড়ান্ত করতে চায় এনসিপি। এটা না হলে সাবেক দুই উপদেষ্টার অনুসারীরা বিএনপির সঙ্গে জোট চান। এই জন্য তারেক রহমানের সঙ্গেও দেখা করার সুযোগ খুঁজছেন। তবে এনসিপিকে সপ্তাহখানেক আগে 4টি আসন ছাড়ার প্রস্তাব করা বিএনপি এখন আর আলোচনা করতেই আগ্রহ দেখাচ্ছে না। এমন অবস্থায় বুড়িগঙ্গায় বিপ্লবের সলিল সমাধি ঘটিয়ে জামাতের ঘরণী হওয়া ছাড়া আর কোনো উপায় নেই ডক্টর ইউনূসের নিয়োগকর্তাদের দলের। কালবেলার এক প্রতিবেদনে বলা হয়, তফসিল অনুযায়ী 29 ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। এর মধ্যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী জোট, আসন সমঝোতা সহ সব প্রস্তুতি শেষ করতে জোর তৎপরতা চালাচ্ছে। শেষ সময়ে এসে অনেক রাজনৈতিক সমীকরণও বদলে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জামাত এনসিপির আসন সমঝোতার বিষয়টি দু একদিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে। এই জন্য দুই দলের শীর্ষ নেতারা 26 ডিসেম্বর রুদ্ধদ্বার দীর্ঘ বৈঠক করেন। 27 ডিসেম্বর রাতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন নিশ্চিত করেছেন জামাত ইসলামীর সঙ্গে জোট করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রবিবার মানে 28 ডিসেম্বর এই জোটের ঘোষণা করা হবে। সামান্তা শারমিন বলেন, ফাইনালি জামাতের সঙ্গে এনসিপি জোটে যাচ্ছে। এর মানে হলো 3 মাস আগে জামাতের সেক্রেটারি গোলাম পরোয়ারের বলা সেই কথার প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে। তিনি এনসিপির উদ্দেশ্যে গত অক্টোবরে বলেছিলেন, জন্ম নিয়ে বাপের সঙ্গে পাল্লা দিতে এসো না। এনসিপি পাল্লা দেয়নি, বরং ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে। এতদিন লোকজন আড়ালে আবডালে এনসিপিকে জামাতের বি টিম সি টিম বলতো, এখন আর সেটি বলার সুযোগ নেই। বলবে একই ছাদের নিচে থাকা বাবা ছেলের পার্টি। তবে নাহিদ আক্তারদের এমন সিদ্ধান্তে কিংস পার্টি পরিণত হচ্ছে কুড়েঘর পার্টিতে, কারণ দলটিতে দেখা দিয়েছে ভাঙ্গন। জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা চূড়ান্ত হওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা। এনসিপি গঠনের পর থেকেই তাদের পোস্টার গার্ল হয়ে ওঠেন যারা। অধ্যাপক ইউনূসের স্নেহধন্য এই নেতা গত সেপ্টেম্বরে প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরেও সঙ্গী হয়েছিলেন। তবে নির্বাচনের আগে জামাতের সঙ্গে জোট গঠন প্রশ্নে হারিয়ে যায় তার প্রভাব। ঢাকা 9 আসনে এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে সম্প্রতি অনলাইনে আর্থিক অনুদান সংগ্রহ করেন যারা। ফেসবুকে 22 ডিসেম্বর মানুষের কাছে চাঁদা চেয়ে এর 2 দিনের মধ্যে পুরো টাকা সংগ্রহ হওয়ার তথ্য জানান। কিন্তু ব্যাংকে জমা পড়া টাকায় সুদ জমার আগে এনসিপি 30টি আসনের বিনিময়ে নিজেদের সব সুদ জামাতের ঘরে জমা দিয়ে এসেছে। তাসনিম জারা অবশ্য এখন বলছেন, এনসিপি থেকে বের হয়ে যাওয়ায় তিনি যারা টাকা দিয়েছেন তারা ফেরত চাইলে দিয়ে দেবেন। দর্শক, কয়েকদিন ধরেই গণমাধ্যমে এনসিপি জামাত জোটের ব্যাপারে খবর প্রকাশিত হচ্ছিল। এতে বেজায় চটে এনসিপির কয়েক নেত্রী। জামাতের সঙ্গে জোটের বিরুদ্ধে আপত্তি জানাতে 25 ডিসেম্বর আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেন এনসিপির 6 নারী নেত্রী, কিন্তু তারা সুবিধা করতে পারেননি। বরং শুরুতে জারার সঙ্গে থাকা কয়েক নারী নেত্রীও এখন সুর বদলে ফেলেছেন। এরপর ফেসবুকে 6 জন ছবিও পোস্ট করেন। তবে সেই দলের কয়েকজন এখন জামাতেরই আবার গুণগান গাওয়া শুরু করেছেন। সেদিনের দলের থাকা মাহমুদা মিতু এখন দিচ্ছেন ব্যক্তির চেয়ে দল বড় স্লোগান। যারা পদত্যাগের পর ফেসবুকে লেখেন, উই বিলিভ নাহিদ ইসলাম। ইঙ্গিতপূর্ণ আরেক পোস্টে লেখেন, 1 পয়সা দিয়েও দেশি ভান্ডারা পশ্চিমা গং বিশ্বাস করি না। এর চেয়ে যারা ওপেন বলে কয়ে পশ্চিমা এজেন্ডার পক্ষ নেয় তাদের স্যালুট। এই ইস্যুতে এনসিপির দুটি পক্ষ এখন মুখোমুখি। বলা যায় ছোটখাটো একটা গৃহযুদ্ধ দলটার ভেতরে শুরু হয়েছে। দলের 30 জন কেন্দ্রীয় নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়ে এই জোটের ঘোর বিরোধিতা করেছেন। তারা স্বাধীনতা বিরোধী কোনো শক্তির সাথে জোট করতে চায় না, যাতে মধ্যপন্থীদের ভোট হারাতে হয়। দর্শক, ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া যাকে বলে, এনসিপির অবস্থা এখন অনেকটা তেমনই। দলটির প্রভাবশালী অংশটি জামাতে ফেরার পক্ষে অবস্থান জানাচ্ছে।
নির্বাচনে অংশ নেয়া এবং অনলাইনে অনুদানের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে উড়ে এসেছেন আলোচিত নেতা দিলশানা পারুল। জানার পদত্যাগের পর ফেসবুকে তিনি লেখেন, আহ্বায়ক নাহিদের সিদ্ধান্তের উপর সব ধরনের আস্থা আছে। পার্টি থাকলে পলিটিক্স দাঁড়াবে, পার্টি না থাকলে পলিটিক্স রাখবেন কোথায়? পাত্র না থাকলে আপনি জল ধারণ করবেন কোথায়? বোঝাই যাচ্ছে পাত্র ঠিক করতে তাসনিম জারাকে ঝেড়ে ফেলেছে এনসিপি। ঝরে পড়ার এই যাত্রায় আর কোন কোন নাম দেখা যাবে সেটি পরিষ্কার হতে বেশি বাকি নেই। যাদের মতো নেতাদের ক্ষেত্রে এই যেন আত্মঘাতী বলিদান। প্রশ্ন হলো, পরিত্যাজ্য নেতাদের সামনে কি অপেক্ষা করছে? ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে যারা লিখেছেন তিনি স্বতন্ত্র প্রার্থী হতে আগ্রহী, তবে মাত্র একদিনের মধ্যে প্রয়োজনীয় 4,693 জন ভোটারের সমর্থনযুক্ত স্বাক্ষর সংগ্রহ করা প্রায় অসম্ভব একটি কাজ। এজন্য তিনি নির্বাচনী এলাকার সবার সহযোগিতা চাইলেও খুব যে ভরসা করতে পারছেন না সেটিও পরিষ্কার। এনসিপির একাধিক সূত্র বলছে, জামাতের সাথে জোট গঠনের প্রক্রিয়াটি আগে থেকে নিশ্চিত হলেও নির্বাচনী কৌশলের অংশ হিসেবে প্রকাশ করা হয়নি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর। এনসিপি ও জামাত একদম শেষ মুহূর্তে এসে সমঝোতা করছে। এর কারণ হিসেবে বলা হচ্ছে, যাতে দল থেকে যারা বেরিয়ে যেতে চায় তারা যেন স্বতন্ত্র নির্বাচন করার জন্য গুছিয়ে উঠতে না পারে। স্বতন্ত্র প্রার্থী হতে গেলে মোট ভোটারের 1% স্বাক্ষর সংগ্রহ করতে হয়, যা একদিনে করা প্রায় অসম্ভব। তাসনিমরা যদিও এই লড়াইয়ে নামার ঘোষণা দিয়েছেন, কিন্তু বাকিদের জন্য পথটা অনেক কঠিন করে দেওয়া হয়েছে কৌশলগতভাবেই। দর্শক, শুরু থেকেই এনসিপির বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা আসলে জামাতের বি টিম। এখন এই জোটের মাধ্যমে সেই অভিযোগ কি সিলমোহর পেল? বিশ্লেষকরা মনে করছেন, জামাতের সাথে এই আসন সমঝোতা এনসিপির স্বতন্ত্র রাজনৈতিক পরিচয় গড়ার পথকে রুদ্ধ করে দিয়েছে। মানুষ যে নতুন রাজনীতির আশায় তাদের সমর্থন দিয়েছিল, জামাতের ছায়া গিয়ে তারা সেই মোহভঙ্গ ঘটাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন এনসিপি ধীরে ধীরে জামাতের ছায়ায় বিলীন হয়ে যেতে পারে। এনসিপির নারী নেত্রীরাও মনে করেন, জামাতের সাথে সমঝোতা করলে তাদের স্বকীয়তা ম্লান হয়ে যাবে। প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কি বাঘের ঘরে ঘুঘের বাসা হবে, নাকি এনসিপি নিজেই বিলীন হবে? এতদিন যারা একে অপরের ছায়া মারাতেন না, এখন তারা একই ছাতার নিচে বসার জন্য রীতিমতো কাড়াকাড়ি করছেন। বিশ্লেষকরা মনে করেন, এই জোটের ফলে বাংলাদেশের রাজনীতিতে ডানপন্থার বা ইসলামপন্থী শক্তির উত্থান প্রবল হতে পারে। বিএনপি ও জামাতের মধ্যে যে মেরুকরণ তৈরি হচ্ছে, তাতে মধ্যপন্থী দলগুলোর ভোট ব্যাংকে টান পড়তে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের রাজনীতি যারা করতে চেয়েছিলেন, তারা যদি পুরনো ধারার সাথে মিশে যান, তবে নতুন কোনো রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে। রাজনীতির মাঠ এখন যেন দাবারুর চাল, কেউ কিস্তিমাত করতে চাইছে, কেউ আবার চাল ভুল করে ফেসে যাচ্ছে। এনসিপির এই নতুন রাজনীতি কি শেষ পর্যন্ত পুরনো জামাতি মুখ থুবড়ে পড়বে? সহজ কথায় বললে, এনসিপির অবস্থা এখন সেই মাঝির মতো, যে নতুন ডাঙার খোঁজে বের হয়ে শেষ পর্যন্ত ঝড়ের ভয়ে পুরানো ঘাটে এসে তরি ভিড়িয়েছে। প্রশ্ন হলো, যারাকে দেওয়া অনুদান হয়তো ফেরত পাওয়া যাবে, কিন্তু বিপ্লবী দলের পেছনে যারা এতদিন নিজেদের স্বপ্ন বিনিয়োগ করেছেন, তারা সেই স্বপ্ন ফেরত পাবেন কিভাবে? জুলাই আন্দোলনের সময় থেকে বাগাড়ম্বর চালিয়ে আসা মুখগুলোর আদর্শহীনতার প্রকট দৃশ্যে নতুন বন্দোবস্তের প্রতারণা কিভাবে সমর্থকেরা সইবেন? এখন এ পর্যন্ত সবাই। ইউনূসের শেষ মুহূর্তে সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে, বিষয়টা খুব গত দুদিনের ঘটনা প্রবাহে একটু চিন্তার ভাঁজ ফেলছে কপালে। কারণটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়া মাধ্যমে একটা খবর পেয়েছি যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন। ভারতীয় একটি সোশ্যাল মিডিয়া পেজের বদৌলতে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে, এবং কেন গিয়েছেন, কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না। ইউনূসের যেমন শেষ সময় সেনাপ্রধান, রহস্য মানব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ শিবিরেও বিরোধিতা আছে, আওয়ামী লীগেও পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবার জামাত, বিশেষ করে জামাতের পক্ষ থেকে, জামাতের যারা পেইড এজেন্ট, আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন, পিনাকি, ইলিয়াস, কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে, যেমন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিষোদ্গার গান, এবং
মোস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টও নিয়েছে, পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত 18 তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে। আবার পিনাকি, ইলিয়াস তারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে, বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী এগুলো জ্বালাও পোড়ার করবার পর থেকে পিনাকি ইলিয়াসের অবস্থাও কিন্তু খারাপ। পিনাকি বা ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন, বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন, সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে। ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে। পিনাকির ফেসবুক বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকি, যে কোনো সময় বাতিল হতে পারে। পিনাকি ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রহস্য মানব, কারণ তিনি দুপক্ষের কাছেই মানে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। বিষয়টা এমন, ইউনূস যেমন চলে যাচ্ছেন, ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই বোঝাই যাচ্ছে, ঠিক তেমনি আগামী 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যাবেন, এলপিআরে যাবেন। তার 3 বছর মেয়াদের নিয়োগ, কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে আইন, 18 সালের যে আইন, সেই আইন অনুযায়ী 3 বছর অথবা 60 বছর বয়স হতে হবে। যেটি আগে হবে সেটি হবে। জেনারেল ওয়াকারের 60 বছর বয়স হয়ে যাচ্ছে আগামী 15 সেপ্টেম্বর, অর্থাৎ জেনারেল ওয়াকারও মাত্র কয়েক মাস আছেন, আর ইউনূস তো 2 মাসও নেই, 50 দিনেরও কম সময় আছেন। সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন, এই দ্বীপটা নিয়ে এত আলোচনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন, যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই, তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি, চীনের কর্তৃত্ব, সারা পৃথিবীতে 8 শতাধিক সামরিক ঘাঁটি। সেদিনও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট $900 বিলিয়ন বেশি। বাংলাদেশের মতো দেশের, কতগুলা দেশের বাজেটের চেয়েও বেশি, কত সংখ্যক দেশের, সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে। তো এই অঞ্চলে দীর্ঘদিন যাবৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা, এমনকি সেন্ট মার্টিন নিয়ে যে ঘাঁটি, সামরিক ঘাঁটির যে পরিকল্পনা, এবং এই পরিকল্পনা মূলত এই ইউনূস সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায়। কিন্তু এখানে ইউনূস সরকারই তো শেষ কথা নয়, বড় কথা নয়। এখানে চীন আছে, এখানে ভারত আছে, এখানে রাশিয়া আছে, তারা এখানে কত দূর করতে দেবে বাকি, এগুলো নানা বিষয় আছে। যার কারণে এখনো পর্যন্ত ইউনূস সরকারের 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোনো দফা করতে পারেনি। কিন্তু সময় তো শেষ হয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল, অন্য কোথাও পারেনি। বাংলাদেশকে দুর্বল পেয়ে একটা দুর্বল শাসক বসিয়ে এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল। কিন্তু এখন পর্যন্ত সেন্ট মার্টিনেরও খবর আদি যা জানা যায়, যে সেখানে সামরিক উপস্থিতি নেই, মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি নেই। কিন্তু ইউনূস তো চলে যাচ্ছে, এবং ইউনূসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, এটি নানাভাবে আলাপ আছে। এখন এই পেছনের শক্তিকে কি শেষ একটা কিছু দেয়ার চিন্তা ভাবনা আছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তাকে ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন, এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে। সেন্ট মার্টিন গামী একটি জাহাজে আগুন লেগেছে। এটা কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে? যেই মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম, আপনারা জানেন যে সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত। সেন্ট মার্টিনের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরোপ। নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না, ডিসেম্বর জানুয়ারি রাত্রি যাপন করা যাবে, কিন্তু সেখানে যেতে হলেও আপনি কোনো দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই, সাধারণ অনেক মানুষের পাসপোর্ট থাকে না, আপনার পাসপোর্ট করতে হয়, ভিসা লাগাতে হয় সেই দেশের। সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নয়। এমনকি এই যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল, সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন, কতজন যাচ্ছে, কি যাচ্ছে, স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন যেমন হয় ঠিক তেমনি ভাবে ইমিগ্রেশন করা হয়। যে কোনো এয়ারপোর্টে বা স্থলবন্দরে যেভাবে ইমিগ্রেশন হয়, ইমিগ্রেশন টাইপের করা হয়। এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে। কেন? সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের বা পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে, কিন্তু ইউনূসের শেষ
আমল, শেষ সময়, শেষ পর্যটন মৌসুম এটা এবার। এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি, ডিসেম্বর অলরেডি চলে গেছে, চলে যাবার উপক্রম, আর মাত্র আছে একটি মাস, জানুয়ারি। এই শেষ এক মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও? এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পায়তারা হলো? এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, এটা তো আগুন লাগতে পারতো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় যদি হতো, যাত্রী সহ একদম মাঝ সমুদ্রে সেন্ট মার্টিন যাওয়ার পথে। কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন, এর মধ্যে একজন অগ্নিদগ্ধ হয়ে মারাও গেছেন, যে একজন আহত হয়ে থাকতে পারেন। এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট মার্টিনে যেতে হয়, মানুষ কি এখন যাবে? খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে, এই পরিকল্পনাগুলো বাদ দেবে বলেই মনে হয়। এর কারণটা কি? ইউনূসের শেষ চেষ্টা, শেষ কর্মকাণ্ড, যে চূড়ান্তভাবে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দেই আমেরিকাকে, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি, দিতে পারেনি, আন্তর্জাতিক নানা চাপে। কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন? এবার পর্যটন শূন্য, বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার কারণটা কি? সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য, মার্কিনীরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে, চলাফেরা করতে পারে, পর্যটকরা যাতে, পর্যটকদের চোখ আড়াল করে যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে, এই কারণে কি? এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে। এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে। আর খুব অল্প সময়, এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে ইউনূস? এগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করব এবং দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।